আরেকটুখানি আমাদের শ্রীপুরা ছবিটা নিয়ে এদিকে তাকান, মালাটা দিয়ে এদিকে তাকান, মালাটা হাত দিন, এদিকে তাকান। এটা দিদিকে দেওয়া হবে, একটু দাঁড়ান আসতে। মাননীয়া শিক্ষিকাবৃন্দ এবং মালাটা নিয়েছেন, এইখান থেকে তাদের শুভ সূচনা হবে, সেই জন্য আমরা খুব আনন্দিত এবং আপ্লুত। বিদ্যালয়ের পক্ষ থেকে আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় থেকে এর জন্য আমরা প্রধান শিক্ষিকা, এখানকার ছাত্রী এবং সহশিক্ষকদের পক্ষ থেকে, আমাদের স্কুলের তরফ থেকে আমরা স্মৃতি মন্দির স্কুল পরিচালন কমিটির স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া শিবানী পাল বারিক মহাশয়া। শিক্ষিকা মাননীয়া শিবানী পাল বারিক মহাশয়। শুভ সূচনা হলো কালের অতীত। ও আগেই যাবে তো, মাইক আগে বলতে বলতে যাবে তো। সূচনা করেছিলেন মশাল হাতে তুলে দিয়ে সেটি যান। স্কুলের প্রধান ইপিকা ঘোষ মহাশয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মশাল পরিচালন করবেন স্কুলের প্রধান শিক্ষিকা।
শাঁখ বাজানোতে তারা কিন্তু সংবর্ধনা জ্ঞাপন করছি দেবেদ এবং উৎসব কমিটির সভাপতি মাননীয় কৃষ্ণচন্দ্র বিশ্বাস কথাই বললে যেটা সকলের পক্ষে দৌড়ে নেতৃত্বে থাকা দুই প্রাক্তন ছাত্রী স্কুলে একজন, তারা দুজনেই বর্তমানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দৌড়বিদ এবং প্রশিক্ষক মাননীয়া কল্পনা বারিক মহাশয়া এবং মাননীয়া দীপিকা ঘোষ মহাশয়া। তাদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা তোমাদের শরীর চর্চা করবে। মাননীয়া করুণা চক্রবর্তী মহাশয় আমাদের 75 বছরে পৌঁছে দিয়েছেন। তিনি অবসর নিয়েছেন, তবুও তিনি আজ আমাদের মধ্যে। ম্যাম একবার এসে ম্যাম ম্যাম একবার দিকে আমরা ম্যাম ম্যাম আমাদের মধ্যে দেখি টাকা নেই প্রবাসী তিনি আমাদের সাথে উপস্থিত করেছেন। আজকে অধ্যক্ষ বললেন রাত্রি সমস্যা রিয়া
আমাদের যে তিরঙ্গা সবুজ, সাদা এবং গেরুয়া, সেই রঙের 75টি বেলুন, গ্যাস বেলুন আমরা তিরঙ্গা দিবসে
সকলে একটু সমবেতভাবে হাততালি দেবেন। উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমাদের আজকের এই প্রদীপ প্রজ্বলন করলেন আমাদের প্রিয় অতিথিবৃন্দ। বরণ করে নেবেন স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মানালি কর্মকার এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতী পপি মুস্তাফি। স্কুলের ভালোর জন্য একদম উচ্ছ্বাস। আমরা বরণ করে নিচ্ছি বলাগড় বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী মনোরঞ্জন ব্যাপারী মহাশয়কে। বরণ করে নিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মানালি কর্মকার মহাশয় এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতী পপি মুস্তাফি মহাশয়। উত্তরীয় ব্যান্ড, স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম আমাদের অনুষ্ঠানের প্রিয় অতিথি মাননীয় শ্রী মনোরঞ্জন ব্যাপারী মহাশয়কে। আমরা এবার বরণ করে নেব স্বামী দুর্গানাথানন্দ মহারাজজিকে। অধ্যক্ষ কল্যাণী রামকৃষ্ণ মিশন। বরণ করে নেবেন স্কুলের প্রধান শিক্ষিকা এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি। ওখানেই থাকুন। আমরা এবার বরণ করে নেব আয়শার কল্যাণীর মহাশয় এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি মাননীয়া পপি মুস্তাফি মহাশয়। সুন্দর হচ্ছে হাততালি, এইভাবেই চলবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। বাহ! স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মানালি কর্মকার এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতী পপি মুস্তাফি। কর্মকার মহাশয় এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি মাননীয়া পপি মুস্তাফি মহাশয়। আমরা বরণ করে নেব, হয়েছে স্যারের, বরণ করে নেব অপর বিদ্যালয় পরিদর্শক বলাগড় চক্র মাননীয় শ্রী গৌরব চক্রবর্তী মহাশয়কে।
বরণ করে নেবেন স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মানালি কর কর্মকার এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি মাননীয়া পপি মুস্তাফি মহাশয়। উপস্থিত সকলকে শ্রীপুর রাধারানী বিদ্যা মন্দির উচ্চ বালিকা বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে থাকবেন শেষ পর্যন্ত এই অনুরোধ জানাচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি অপর বিদ্যালয় পরিদর্শক বলাগর চক্র মাননীয় শ্রী গৌরব চক্রবর্তী মহাশয়কে। তথা আমাদের সকলের জীবনে পরম গৌরবোজ্জ্বল, পরম আনন্দময় এক শুভক্ষণ। আমাদের প্রিয় বিদ্যালয় এক এক করে সুদীর্ঘ ৭৪টি বছর পার করে আজ ৭৫ বছরে পদার্পণ করল। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। হীরক জয়ন্তীর এই পূর্ণক্ষণে আমরা আমাদের মাঝে পেয়েছি সম্মানীয় ও পূজনীয় সুধীজনদের। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় বের করে আমাদের মাঝে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে এই আনন্দমুখর অনুষ্ঠানে সশ্রদ্ধ চিত্তে স্বাগত অভিনন্দন জানাই। এছাড়াও অনুষ্ঠান প্রাঙ্গণে সমবেত হয়েছেন মাননীয় ও মাননীয়া অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষার্থী, উৎসব কমিটির সদস্য সদস্যা, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্য, স্থানীয় বিদ্যানুরাগী ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগণ, তাদের সকলকেও স্বাগত জানাই। আপনারা আপনাদের সহযোগিতা, সহমর্মিতা দিয়ে বিদ্যালয়কে সর্বাঙ্গীন উন্নতির পথে এগিয়ে দেবেন এই আশা রাখি। প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, উৎসবের দিনে বৃহৎ। কবির এই শাশ্বত বাণী যেন মূর্ত হয়ে ওঠে যখন আমরা আমাদের হাজারো কাজের মাঝেও কখনো এক টুকরো আনন্দঘন উৎসবমুখর অবকাশ গড়ে তুলতে পারি। সমস্ত সত্তা দিয়ে সেই আনন্দরূপ বৃহতের অমৃত পরশ পাই। তাই আজকের এই শুভ মুহূর্তে সকল সুধীজনকে সাদর আমন্ত্রণ জানিয়ে বলি, সবারে করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, এসো তোমাদের সবার পরশে আমরা সকলে পবিত্র হই, উজ্জীবনের নতুন মন্ত্রে দীক্ষিত হই। সব ক্ষুদ্রতা, দীনতা, একাকিত্বের সীমানা পার হয়ে যেন বৃহৎ হয়ে উঠি। ক্ষণকালের এই আনন্দময় প্রাপ্তিকে যেন চিরকালের পাথেয় করে নিতে পারি। আশা করি আপনাদের মূল্যবান মনন ও চিন্তনের প্রকাশ আমাদেরকে ঋদ্ধ করবে এবং আমাদের সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে উঠবে। সকলকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে পুনরায় সশ্রদ্ধ নমস্কার ও স্বাগত অভিবাদন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। বলাগড় বিধানসভা শ্রী মনোরঞ্জন ব্যাপারী মহাশয়। 5 মিনিট সময় নেব, 5 মিনিট, ঠিক আছে? তা তোমরা যদি কথা বলো তাহলে তো আমার কথাগুলো শুনতে পারবে না। আমি তোমাদের 1.5 ঘন্টা ধরে বসে আছি 2 কথা শোনাবো বলে, আমার তো 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। একটু ধৈর্য ধরে শুনতে হবে কথাগুলো, কেমন? 5 মিনিট তো কারা বকর বকর করছে ওইদিকে? একটু এদিকে যে বকতে চান আসুন, মাইকের কাছে আসুন। আপনি মাইকটা নিন, আমরা একটু চুপ করে থাকি। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী তোমরা, আগামী দিনে তোমরা অনেক বড় বড় উঁচু উঁচু পদে যাবে, ডাক্তার হবে,
অধ্যাপিকা হবে, আরও কত কিছু হতে পারো। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেবে। একজন বিখ্যাত মানুষ, একজন বিখ্যাত দার্শনিক বলে গেছেন, এই কথাটা মনে রেখো, এটা বলার জন্যই তোমাদের কাছে আসা। তিনি বলে গেছেন আমাদের দেশে, এমনকি সারা পৃথিবীতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অধ্যাপক হয়, কত কিছু হয়, কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন পাওয়া যায় না যেখানে মানুষ তৈরি হয়। মানুষ তৈরি করব এরকম একটাও শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে নাই, কোথাও নেই। তো তুমি কত বড় বিদ্বান হবে, কত উচ্চ পদে তুমি যাবে, সেটা বড় কথা না। বড় কথা এই, তুমি একজন বড় মানুষ হয়েও, বড় হৃদয়ের মানুষ হয়েও, তাহলে কিন্তু তুমি তোমার যে শিক্ষা সেটা সার্থক হবে। আর তা যদি তুমি না হও, তুমি যদি কিডনি বিক্রি করা ডাক্তার হও, তুমি যদি মামলাতে হারিয়ে দেওয়া মিথ্যা কথা বলা উকিল হও, তাহলে তোমার শিক্ষার কোনো মূল্য নেই। তোমাকে প্রকৃত মানুষ হতে হবে। আমাদের দেশে এই মানুষ তৈরি করার যে পদ্ধতি, সেটা বহুকাল ধরে বন্ধ হয়ে গেছে, তার ফলে মানুষ তৈরি হচ্ছে না। এইটুকু তোমাদের জন্য বলার। আর একটা ছোট্ট কথা বলবো, সময় তো বেশি নেই, আগেই বলে দিয়েছে, বেশি কথা বললে আমার পিছন ধরে গামছা টেনে নামিয়ে নেবে। একটা ছোট্ট কথা বলেই আমি শেষ করব। খিদে লাগলে আমরা যে খাই, খিদে লাগলে আমরা যে খাই, সেইটা হচ্ছে প্রকৃতি। খিদে লাগলে খাওয়াটা প্রকৃতি, এটাতে কোনো নিন্দনীয় কিছু নেই। খিদে না লাগলেও যে খায় আছে, তোমার পরিচিত পরিমণ্ডলে অনেককে তুমি পেয়ে যাবে। এইটা বিকৃতি, এই বিকৃতি থেকে নিজেকে রক্ষা করো। আর নিজে না খেয়ে অন্যকে যদি তুমি খাইয়ে দাও, সেটার নাম সংস্কৃতি। যার সংস্কৃতি যত উচ্চে, তিনি অত্যন্ত মহান মানুষ। নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিতে গেলে বড় কলজের দরকার হয়। তোমাদের মধ্যে যেন সেই কলজেটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর অন্যের মুখের খাবার যে কেড়ে নেয়, সেইটাকে বলে দুষ্কৃতি। আমাদের দেশে দুষ্কৃতির সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই করার জন্যে শিরদাঁড়া যেন তোমাদের শক্ত থাকে, তোমাদের যেন শিক্ষা শিরদাঁড়াকে শক্তিশালী করে। যদি সেটা হয়, তাহলে এই যে এতক্ষণ ধরে বকর বকর করে গেলাম, এই যে তোমাদের মধ্যে এসে এতক্ষণ ধরে বসে রইলাম, মনে করব যে আমাদের এসে বসে থাকাটা, কথা বলাটা সার্থক হয়েছে। বিদ্যা মন্দির উচ্চ বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। বিধায়ক হিসাবে আমি আসিনি, অতিথি হিসাবে এসেছি এবং একজন লেখক হিসাবে এসেছি। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকে জানো না, গুগল ফুগল সার্চ করলে দেখে নেবে আমি একটু লেখালেখি করি। ওনাদের আমি কৃতজ্ঞতা জানাই। মঞ্চ উপবিষ্ট মহারাজ আছেন, আমাদের আমেরিকা থেকে মুস্তাফি সাহেব এসছেন, নবীন ভাই এসছেন, আমাদের প্রিন্সিপাল সাহেব এসছেন এবং সবাই অন্যান্য যারা এসছেন, সবাইকে আমি আমার এই কথা এতক্ষণ ধরে যে সহ্য করলেন ওনারা, এর জন্য ওনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সবাই তোমরা ভালো থেকো, আবার দেখা হবে কোনো একদিন কোনো এক মঞ্চে। নমস্কার সবাইকে। বিশিষ্ট সমাজসেবী, আমরা অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের বিধায়ক, মূল্যবান সময় উনি আমাদের মধ্যে কাটিয়ে গেলেন। ভালো থাকবেন বিধায়ক সাহেব। আমরা এবার শুনব মাননীয় মহারাজ কল্যাণী রামকৃষ্ণ মিশন অধ্যক্ষ স্বামী দুর্গানাথানন্দ মহারাজজির জননীন শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রীপুর রাধারানী বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের ৭৫তম বর্ষের এই অনুষ্ঠানে এসে আমিও আনন্দিত। মঞ্চে উপবিষ্ট সমস্ত সজ্জনদের জানাই আমার
সশ্রদ্ধ নমস্কার। আর সামনে উপবিষ্ট এই বিদ্যালয়ের ছাত্রীদেরকে এবং গার্জিয়ান, শিক্ষক শিক্ষিকা বা অন্যান্যরা যারা এখানে উপস্থিত, তাদের প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। এখন এই বিদ্যালয়টি যার নামে, রাধারানী, তার জীবন সম্বন্ধে হয়তো এখানে আপনাদের প্রত্যেকেই জানেন তিনি কী ধরনের, কেমন ছিলেন। আজকে তার নামে একটি সংঘ, তার নামে এত বিদ্যালয় চলছে। কেন কেন চলছে? তার মানে তার মধ্যে কিছু একটা ছিল যার জন্য তার স্মরণে, তার নামে এত এরকম ভাব চলছে এইসবগুলি। এই একটি বিদ্যালয় নয়, আরও কয়েকটি বিদ্যালয় চলছে। কত মানুষ তার নামে সমাজ কল্যাণ করে যাচ্ছে। কেন? আমরা একটু খুঁজলে দেখতে পাই যে তার মধ্যে এর প্রধান কারণ হলো তার চরিত্র, তার ক্ষমাশীলতা, তার নিঃস্বার্থপরতা। এই ভাবগুলো তার ছিল, এইগুলি তাকে মহান করে তুলেছেন। তো আমাদের এই যে এখানে শিক্ষা লাভ করতে এসেছি, কি জন্য? শিক্ষা মানে কি? স্বামী বিবেকানন্দ বলছেন যে যা আমাদের মধ্যে আগে থেকেই বর্তমান, যেই পূর্ণতা মানুষের মধ্যে আগে থেকেই বিদ্যমান, তার প্রকাশ। তাহলে সব তো আমাদের মধ্যেই রয়েছে। তাহলে আমরা এখানে কি শিখতে এসেছি? শিক্ষকেরা কি করবেন? শিক্ষকেরা সমস্ত অবস্ট্রাকশনসগুলোকে সরিয়ে দেবে। আমার ভিতরে যে জ্ঞান রয়েছে ভাণ্ডার, সেটি আবার উন্মুক্ত হয়ে যাবে। তাহলেই বাড়িতে পিতা মাতা রয়েছেন, তারা আমাদেরকে এই নিজেদের এই পূর্ণতাকে প্রকাশ করতে সহায়তা করবেন। কিন্তু আমাদের মধ্যেই রয়েছে সেই সর্বশক্তি। হয়তো আমরা বয়সে ছোট বা এই কম ছোট ক্লাসে পড়ি, কেউ একটু উঁচু ক্লাসে পড়ি, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে সেই এক অনন্ত শক্তি রয়েছে। প্রত্যেকের মধ্যেই সেই অনন্ত শক্তির ভাণ্ডার রয়েছে। আমরা যখনই ইচ্ছা করব, যদি ইচ্ছা করি, তাহলে তার বিকাশ করতে পারি। অন্যজন বিকাশ করে দিতে পারবে না। আমরা যদি মনে করি যে শিক্ষক তিনি আমাকে বড় করে দেবেন, বাবা মা আমাকে বিশাল বড় উচ্চ পর্যায়ে তুলে দেবেন, হবে না। নিজেকেই করতে হবে। তারা উপরের বাধাগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন মাত্র। সুতরাং আমাদেরকে হতে হবে। সেই জন্য আমাদেরকে আগে চেষ্টা করতে হবে যে আমি কি চাই। আমরা কি বড় হতে চাই? কে চায়? সবাই চায়? বাহ, ভেরি গুড। এখন বড় হতে গেলে কি হতে হবে না, স্বামীজি বলছেন যে হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী। আর তাহলে এই নারী জাতির আদর্শ কি? আদর্শ হলো নিঃস্বার্থপরতা, সর্বং সহা মানে সহ্য শক্তি, আর ক্ষমাশীল। এইগুলি হলো নারীর আদর্শ। আমাদের দেশের নারী মানে হলো তিনি মাতৃস্বরূপা। আমাদের এখন এখানে যে পাশ্চাত্য ভাব ঢুকে গেছে, আমরা অনেক সময় ভেবে নিই ওই পাশ্চাত্য থেকে যেসব সভ্যতা আসছে সেইগুলির সঙ্গে বোধহয় আমিও এক। তা নয়। ভারতবর্ষ চিরকাল অনেক উঁচুতে থেকেছে। প্রত্যেকটি আমাদের দেখা যায় বৈদিক সভ্যতার সময় তখন নারীরাও ছিল ঋষি, তারাও মন্ত্রদ্রষ্টা ছিল। আমরা দেখতে পাই বাক ঋষি, তিনি নিজে রিয়েলাইজ করেছেন, তিনি তার অনুভূতি হয়েছে যে তিনি সেই শক্তি স্বরূপিণী। তো অতএব আমাদের সব সময় খেয়াল করতে হবে আমরা ছোট নই। হয়তো অনেক সময় মনে হতে পারে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, পুরুষ হলে বোধহয় আরও বেশি শক্তি হতো, অনেকে আমাকে মানতো। আমাদের অনেক রকম গণ্ডগোল, অনেক রকম অসুবিধা, অনেক রকম বাধা বিপত্তি। তা নয়,
আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই নারী জাতি জগৎকে চিরকাল তুলে ধরে রেখে দিয়েছেন। যদি এই নারীদের মধ্যে মাতৃত্ব শক্তি, তাদের এই চরিত্র, তাদের মধ্যে যদি এই ভাব না থাকতো, তাহলে সেটি তার সন্তানদের মধ্যে আসতো না। প্রত্যেকটি আমাদের সমাজের মধ্যে প্রধান হলো নারী চরিত্রই। সেই জন্য স্বামীজি বারবার বলছেন যে এই মাকে কেন্দ্র করে গড়ে উঠবে নারী সংগঠন। সেই জন্য পরবর্তীকালে সারদা মঠ, সারদা মিশনও তৈরি হয়েছে। তো সুতরাং আমাদের বড় হতে গেলে কি করতে হবে? প্রথম হলো আমার মধ্যেই যে সমস্ত শক্তি রয়েছে, আমার মধ্যেই যে জ্ঞান সব রয়েছে, এটিকে কি করে প্রকাশ করব? না, তার জন্য তিনটে জিনিসের দরকার। কি? প্রথম হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস দরকার। কি না, অর্থাৎ আমি পারবো, আমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে, আমি করতে পারবো, আমাকে এগিয়ে যেতেই হবে। কোনো সময় এটি হচ্ছে না, আমার দ্বারা হবে না, এই রকম ভাব না, এই রকম কোনো কথা, এরকম কোনো ভাবার কোনো অবকাশ নেই। এইটা সবসময় ভাবতে হবে যে আমি ছোট নই, আমার মধ্যেই অনন্ত শক্তি রয়েছে, আমি পারবো, আমাকে হতেই হবে, আমাকে বড় হতেই হবে। অর্থাৎ এইটি আত্মবিশ্বাস দরকার। আর কি আত্মবিশ্বাস? আমি জন্মেছি এই ভারতবর্ষে। ভারতবর্ষ কি? ঋষির দেশ। ভারতবর্ষ এই সতী সাবিত্রীর দেশ। সেই দেশের আমি মেয়ে, অর্থাৎ আমাকেও এদের মতন হতে হবে। কোনো সময় নিজেকে ছোট করা চলবে না। আমি মেয়ে, আমার দ্বারা হবে না, আমি ছোট, আমি অমুক ইত্যাদি নয়, আমি দুর্বল, এইসবের স্থান নেই। এখন সময় এসেছে, যদি আমরা সেই মায়েদের এদের কথাকে নিয়ে যদি এটা তেড়ে উঠতে না পারি, তাহলে জীবনটাই বিফল। দেখতে হবে আমাদের ঝান্সি রানী লক্ষ্মীবাই, দেখতে হবে এই মাদালাসা, এদের কথা ভাবতে হবে। এখনো পর্যন্ত অনেকে তোমরা হয়তো শুনে থাকতে পারো, একটা ছোট্ট ঘটনা বলি। ওইটা একটি মেয়ে, তার নাম অরুণিমা সিনহা। কেউ শুনেছো তার গল্প? অরুণিমা সিনহা, সে তার ইচ্ছা ছিল যে সে এভারেস্টে উঠবে, কিন্তু সে তো মেয়ে মানুষ, খুব একটা ভালো ঘরে তার জন্ম হয়নি, ছোট গরিব পরিবারের মেয়ে সে। কিন্তু তার ইচ্ছা যে আমি এভারেস্ট জয় করব। সে এদিকে আসছিল জামশেদপুর। আস্তে আস্তে ট্রেনের মধ্যে দুষ্কৃতিকারী কিছু লোক, তার গলায় বোধহয় একটা হাড় ছিল বা কিছু হবে, এই সব নিয়ে কোনো কিছু কারণে তাকে ট্রেন থেকে ফেলে দেয়। চলন্ত ট্রেন থেকে সে পড়ে যায়। এরপর পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল পা দুটো রেল লাইনের মধ্যে। তাদের শেষ করবো, ঠিক আছে, ঠিক। তো তারপরে তার পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়, ট্রেনে পা দুটি কাটা পড়ে যায়। তারপর পরবর্তী সময়ে কেউ এসে দেখতে পায়, তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। হসপিটালে যখন আসলো, তার জ্ঞান ফিরল, তখন সে দেখলো তার পা দুটো কেটে গেছে। তখন তার কান্না যে আমি এভারেস্ট জয় করতে পারবো না, কিন্তু তার মনের মধ্যে প্রচণ্ড শক্তি। সে বলে না, আমাকে এভারেস্ট জয় করতেই হবে। সে আস্তে আস্তে জয়পুর ফিট এইসব পড়ে টড়ে নিয়ে যারা এইসব কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করলো, বাসেন্দ্রী পাল ওদের সঙ্গে। ও বললো যে দেখো, খুব কঠিন ব্যাপার, এভারেস্ট জয় করবে, তোমার দুটো পা নেই, নকল পা নিয়ে জয়, খুব সাংঘাতিক ব্যাপার। তো তারপর বললো না, আমি পারবো। এরপর সে ধীরে 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 টাকা পয়সা জোগাড় করলো, ডাক্তারকে দেখালো, অভ্যাস, প্রচণ্ড অভ্যাস, অধ্যাবসায় করে এই অধ্যাবসায়ের দ্বারা শেষ পর্যন্ত সে এভারেস্ট জয় করলো। ওই দুটি কাটা পা, কাঠের পা নিয়ে, কাঠের পা পরে সে এভারেস্টের শিখায় উঠল। কেন? শুধুমাত্র মনের জোর নিয়ে। সেই জন্য বড় হতে গেলে যে জিনিসটা লাগবে, প্রথম হলো আত্মবিশ্বাস, আমি পারি, আমি পারবো। দ্বিতীয় যেটা হলো কনসেন্ট্রেশন, একাগ্রতা। একাগ্রতা না থাকলে পরে আত্মবিশ্বাসও আসবে না। অতএব একাগ্রতার অভ্যাস করতে হবে। প্রত্যেক দিন পড়াশোনা করার আগে চুপচাপ খানিকটা বসে মনকে একাগ্র করার চেষ্টা করতে হবে। একাগ্রতা যদি আসে, তাহলে পরে আমাদের আত্মবিশ্বাস ধরে রাখার ক্ষমতা আসবে এবং যা পড়বে তাই মনে পড়ে যাবে। স্বামীজি একবার দেখা যাচ্ছে বই উল্টে যাচ্ছে না, আর তার সব পড়া মুখস্থ। তোমরাও দেখবে যদি একাগ্রতা বাড়ে, একবার পড়লেই পড়া মুখস্থ হয়ে যাবে। দ্বিতীয় হলো একাগ্রতা। তৃতীয় হলো অধ্যাবসায়।
অধ্যাবসায়ের দরকার। অধ্যাবসায় না থাকলে হবে না। একাগ্রতা তো হলো, আত্মবিশ্বাসও তো আছে, কিন্তু যদি অধ্যাবসায় না থাকে তাহলে কিছুই হবে না। ওই জন্য তিনটে জিনিসের দরকার। কি 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 তিনটে জিনিস কে বলবে? বলো। আরেকটা কি? এই তো আমি বলে দিলাম, কে বলতে পারবে? বলো। হ্যাঁ, তিনটেই বলো। হ্যাঁ, আত্মবিশ্বাস, একাগ্রতা আর অধ্যাবসায়, এই তিনটে দরকার। ওই দুজন বলেছে, আর কে বলতে পারবে? ঠিক আছে, দুজনে এসে এখান থেকে আমার কাছে প্রাইজ নিয়ে যাও। আর আজকে অনেক বক্তা আছেন, অনেকেই বলবেন, তাদের কথা সব আমরা শুনবো। আমরা আজকে এখানে এইটুকুনি, অর্থাৎ সকলেই খেয়াল রাখবে তিনটে জিনিস। প্রথমটি হলো আত্মবিশ্বাস, দ্বিতীয়টি হলো একাগ্রতা, আর তৃতীয়টি হলো অধ্যাবসায়। এই তিনটি যদি ঠিক ঠিক করে যাই তাহলেই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারবো। ওম শান্তি শান্তি শান্তি, হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। গণানন্দ প্রাইজগুলি দিয়েছেন আমাদের প্রাক্তন শিক্ষিকা মনিকা পাল, স্বর্গীয় জগবন্ধু পালের উদ্দেশ্যে, আমাদের প্রাক্তন ছাত্রী পল্লবী বিশ্বাস, স্বর্গীয় ডলি বিশ্বাসের উদ্দেশ্যে, এবং আমাদের প্রাক্তন দিদিমণি লক্ষ্মী মোদক মহাশয়া, নির্মলা মোদক এবং স্বর্গীয় কালীপদ মোদক স্মৃতির উদ্দেশ্যে প্রাইজগুলি প্রদান করা হলো। হীরক জয়ন্তী বর্ষ আজকে উদযাপন হচ্ছে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি কৃতজ্ঞ। আজকের এই উৎসব মঞ্চে বিভিন্ন গুণীজনরা আছেন, উৎসব কমিটির যারা সদস্যা, এই বিদ্যালয়ের শিক্ষিকা যারা আছেন, প্রধান শিক্ষিকা, সহশিক্ষিকা যারা আছেন, সর্বোপরি পরিচালন সমিতি, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, তৎসহ শ্রেণীর ছাত্রীরা। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার অফিসে বহু লোক বসে আছে। আমি শুধু বলবো যে ৭৫ বছরের আশা করব রাধারানী বিদ্যা মন্দির ৭৫ বছরে শিক্ষার আলোয় আরও বেশি করে আলোকিত হোক। এখানে অভিভাবক অভিভাবিকারা আছেন, কারণ আমরা জানি প্রত্যেকটা বিদ্যালয়ে বছরে একটা করে অভিভাবক বা অভিভাবিকাদের একটি সভা হয়। আমরা বিভিন্ন স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম, দেখেছি, কিন্তু তারা আসেন না, কারণ তাদেরও একটা বড় ভূমিকা আছে স্কুল পরিচালনার ক্ষেত্রে। শুধুমাত্র যদি মনে করেন যে আমি তো স্কুলে দিয়ে দিয়েছি, আমার ছেলে মেয়েটাকে দিয়ে দিয়েছি, আমি প্রাইভেট টিউশনের জন্য পড়তে দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার আর কোনো দায় নেই, তাহলে কিন্তু আপনার মেয়েটা মানুষ হবে না। আপনাদের পার্ট আছে, বাড়ির অভিভাবক অভিভাবিকাদের পার্ট আছে। সবচেয়ে বেশি ভূমিকা নেয় বাড়ির অভিভাবিকারা, কারণ বাড়ির অভিভাবক তো বাইরে থাকে কাজের জন্য। সেই ক্ষেত্রে, কারণ আজকের যারা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে, ভর্তি হয়েছে, তারা পড়াশোনা পঠন পাঠন করছে। আমরা আশা করব যে এইখান থেকেই তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, আইএএস হবে। সমাজের বিভিন্ন স্তরে যে বড় বড় জায়গাগুলো আছে সেই জায়গায় তারা পৌঁছবে, এটা তো চাইবো আমরা। কিন্তু আমাদের দুঃখ এই জায়গাটায়, সারা বাংলায় এখনো পর্যন্ত আইএস অফিসার কিন্তু বাংলা থেকে হচ্ছে না, আইপিএস অফিসার বাংলা থেকে হচ্ছে না। তাহলে কি বাংলার শিক্ষার মান খুব কম? তা নয়। বাংলার যারা
যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কি ঠিক মতন পড়াচ্ছেন না সেটাও নয়। স্কুলের পরিচালন সমিতির সঙ্গে কি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রকম ব্যবধান আছে না সেটাও নয়, হয়তো কিছু জায়গায় আছে। সবচেয়ে বড় ভূমিকা যাদের নেওয়া উচিত, যে বাংলা থেকে আইএস অফিসার হোক, বাংলা থেকে আইপিএস অফিসার হোক, ডাক্তার তো হচ্ছে, ইঞ্জিনিয়ার তো হচ্ছে, উচিত সেটা হচ্ছে বাড়ির অভিভাবিকাদের বা অভিভাবকদের। আপনারা সেই দিকটা একটু নজর রাখুন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা প্রশাসনিক জায়গায় যারা আছি, আমরা প্রশাসনিক জায়গাটা নিশ্চয়ই দেখব। আপনারা যারা স্কুল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, স্কুল প্রতিষ্ঠানটা আরও ভালোভাবে চলুক, আরও দৃষ্টান্তমূলক একটা জায়গা তৈরি হোক রাধারানী উচ্চ বিদ্যালয়ের, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের বলাগড়ে আসেন আমাদের শ্রীপুরের ভূমিপুত্র। মুস্তফি বাড়ি বললে সকলেই এক ডাকে আমরা চিনি। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব শিকাগো অর্থাৎ আমেরিকার অধ্যাপক এবং গবেষক। মাননীয় দেবকুমার মুস্তাফি মহাশয়, তার জন্য একবার জোরে হাততালি দিতে বলবো। আমরা অনেক বক্তৃতা শুনলে আমি তোমাদের ছোট্ট একটা গল্প বলছি। গল্পটা হলো, ভারত যখন স্বাধীন হয় তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তখন এই বাংলা শিক্ষাতে সবসময় প্রথম স্থানে থাকত, ইদার পশ্চিমবঙ্গ কিংবা কেরালা। তা তখন নেহেরুজি আমাদের মুখ্যমন্ত্রী বিধান রায়কে বললেন যে আমি তোমার রাজ্যে যেতে চাই, আমি জানতে চাই তোমরা কি করো, সেইটা যদি আমি জানতে পারি তাহলে আমি সারা ভারতবর্ষে সেইটা আমি বলে দেবো, তাহলে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমাদের দেশের মতো শিক্ষিত হবে। তা বিধান রায় খুব ব্যস্ত লোক ছিলেন। বিধান রায় বললেন যে ঠিক আছে, তুমি এসো, আমি আমাদের রাজ্যে যারা শিক্ষাবিদ তাদের বলবো তোমার সঙ্গে কথা বলতে। তা প্রধানমন্ত্রী তখন এসছেন, সঙ্গে নিয়ে এসেছিলেন আরেকজন বাঙালি, তিনি প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আজাদ। তা এসে বাঙালিদের একটা দোষ বা গুণ যাই বলো থাকে, সেটা হচ্ছে দাদাগিরি করার। তা শিক্ষাবিদরা যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, কিন্তু তারা প্রধানমন্ত্রীকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তারা বলছে আমার রাজ্যে বাঁধ চাই, আমার স্কুল চাই, আমার কলেজ চাই, আমার হসপিটাল চাই, এসব বলতে বলতে প্রায় 50 মিনিট কেটে গেছে। তখন নেহেরুজি একটু রেগে গেছেন, রেগে গিয়ে বলছে যে আমি এই জন্য এসেছি, তোমরা তো আমার কথা শুনছই না। তখন একজন বলেছে তোমার আবার কি দরকার, তুমি তো প্রধানমন্ত্রী, তোমার হাতে চাবি কাঠি আছে, তুমি তো সব করতে পারো। তখন উনি বলছেন কেন তোমাদের বিধান রায় বলেননি আমি কি কারণে এসেছি? আমি এসেছি তোমাদের কাছে জানতে তোমরা কি করো, সেইটা আমি সারা ভারতবর্ষে সেইভাবে আমি শিক্ষাকে তৈরি করব। তখন মৌলানা আজাদ বলছেন যে তুমি এই কারণে দিল্লি থেকে কলকাতা এসছো, এ তো খুব সহজ জিনিস। তোমার রাজ্যে দুটো জিনিস দরকার, তোমার রাজ্যে দুটো জিনিস দরকার। উনি ইংরেজিতে বলেছিলেন, ইউ নিড 2 things, ইউ নিড গুড টিচার্স অ্যান্ড গুড মাদার্স। তোমার রাজ্যে ভালো শিক্ষক শিক্ষিকা চাই আর ভালো মা চাই। কথাটা তোমাদের বললাম একটাই কারণে, তোমরা ইচ্ছে করলে দুটোই হতে পারো। দেখো আমরা যারা বড়, যারা এখানে বসে আছেন, তারা যে সবাই খারাপ তা নয়, তারা যে সবাই দেশের জন্য কিছু করিনি তাও নয়, তারা যে সবাই অলস তাও নয়। কিন্তু যে কোনো কারণেই হোক আমরা আমাদের বা আমাদের পূর্বপুরুষের আশা স্বপ্নকে সার্থক করতে পারিনি। কিন্তু তা বলে আমরা আমাদের আশা স্বপ্নটাকে তো ছেড়ে দিতে পারি না। একটা জীবিত মানুষ আর একটা মৃত মানুষের মধ্যে তফাৎ হচ্ছে, একটা জীবিত মানুষ যতদিন সে বেঁচে থাকে
তার মনের ভেতরে একটা আশা স্বপ্নের প্রদীপ সবসময় জ্বলে। আর শুধুমাত্র আমাদের আশা আর আমাদের স্বপ্নই বা কেন, আমাদের মধ্যে সবচেয়ে যে বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আশার স্বপ্ন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা বড় হও, সুস্থ থাকো, আর আমাদের আশা স্বপ্নর বাতিটা তোমাদের মুখ চেয়ে আমরা চিরকাল জ্বালিয়ে রাখবো। নমস্কার। যে পক্ষটা অর্থাৎ কলেজ, যদি তোমরা আমাদের বলাগড় অর্থাৎ বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি হও, যে মানুষটির সাথে তোমাদের দেখা হবে এখন তাকে আমরা তোমাদের সামনে নিয়ে আসছি। তার বক্তব্য শোনো। আমরা মঞ্চে বক্তব্য রাখার জন্য আমি 5 মিনিট সময় নিচ্ছি, জাস্ট 5 মিনিটস। এখন এই রাধারানী বিদ্যা মন্দিরে 75 বছর পূর্তি উপলক্ষে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। তো আমি তখনই মাস্টারমশাইকে বলেছিলাম, যে দিদিমণিকে বলেছিলাম যে আমি আসব। তো এসে দেখতে পাচ্ছি বহু ছাত্রছাত্রী এখানে রয়েছে এবং তার সঙ্গে অনেক গুণী মানুষ এখানে রয়েছে যারা বয়োজ্যেষ্ঠ। তাদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা, এবং আমার থেকে যারা ছোট তাদেরকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। কয়েকটা কথা আমি বলবো। এখন আমাদের যেটা সাম্প্রতিক শিক্ষার যে চিত্রটা ধরা পড়ছে সেটা আমি বলবো। এই স্টুডেন্ট যে বসে আছে, এই যে কথা বলে যাচ্ছে, কথা বলার যে শেষ নেই, এটা কিন্তু আমার মহাবিদ্যালয়েও আমি দেখতে পাই। আমাদের যখনই কিছু আয়োজন করা হয় তারা নিজেদের মধ্যে কথা বলে যায়, কি কথা বলে যায় ভগবান জানে। কিন্তু এখন একটা সন্ধিক্ষণ, এমন একটা জায়গায় আমরা রয়েছি যে শিক্ষা ধারণাটা কিন্তু 360 ডিগ্রি কিন্তু ঘুরে গেছে। আজকে যা পড়ছি 5 বছর বাদে সেই বিষয় আর পাঠ্য হবে না, এটা একদম নিশ্চিত। আবার 5 বছর বাদেও যেটা পড়বো সেটা আরও 5 বছর বাদে কিন্তু আবার বদলে যাবে। এইভাবে ক্রমশই তোমার শিক্ষার বদল হচ্ছে। কিন্তু এই যুব সন্ধিক্ষণে যে কতটা তোমাকে ধৈর্য রাখতে হবে, মহারাজ বলছিলেন আত্মবিশ্বাস, ধৈর্য, এই জিনিসগুলো না থাকলে পড়াশোনা হয় না। এই জিনিসগুলো তোমাকে কিন্তু আগে এই জিনিসগুলোকে তোমাকে রপ্ত করতে হবে, এই জিনিসগুলো তোমাকে প্র্যাকটিসে আনতে হবে, তবেই তুমি করতে পারবে। আমি শুনেছি, আমি জানি যে এই যে রাধারানী বিদ্যা মন্দির, এটা একজন স্বাধীনতা সংগ্রামী মতিলাল রায় কর্তৃক প্রবর্তিত হয়েছিল। তিনি তার স্ত্রীর নামে, রাধারানীর নামে তিনি এই স্কুল করেছিলেন। একটা নয়, একাধিক স্কুল তিনি করেছিলেন। তখনকার দিনে যারা মানুষ ছিলেন তখন তারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি প্রকল্পে বা উন্নতিকল্পে বা গঠনের কাজে সাহায্য করতেন। কিন্তু আমাদের সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমাকে 1 টাকা যদি কোনো সাহায্য চাইতে হয়, আর্থিক সাহায্য চাইতে হয়, তাহলে লোকের কাছে গিয়ে অনেক বকেও 10 টাকা সাহায্য আমি পাই না। এটা ফ্যাক্ট। এই মতিলাল রায়ের মতো মানুষেরা ছিলেন বলে এই বঙ্গদেশে এবং আমাদের বাংলাদেশে এতগুলো স্কুল তিনি তৈরি করে গেছেন। এবং এটা একটা বালিকা বিদ্যালয় যার 75 বছর পূর্তি হচ্ছে। আগে মানুষ ছিল যারা দ্বিতীয় শিক্ষার জন্য যারা দান করত, কিন্তু এখন সেই দানে শতপ্রবৃত্ত হয়ে কেউ এগিয়ে আসছে না। এটা একটা বিশেষ বিষয়। তারই সঙ্গে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট যারা আছে, এখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলছি, তোমরা কি কথা আলোচনা করছো? যে কথা তোমরা আলোচনা করছো, আমি বলবো যে আমার কথাটা 5 মিনিট শোনো। 5 মিনিট শোনো, তোমার উপকার হবে। যে এখন যে শিক্ষার যে ধারণা আছে, সেই শিক্ষার ধারণা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তুমি দেখবে যে শিক্ষার গতিপথ 360 ডিগ্রি ঘুরে গেছে।
তুমি যে জিনিসগুলো পড়ছো সেই পড়াগুলো কিন্তু কিছুদিন বাদে কিন্তু আর থাকবে না। একটা শিক্ষার বিরাট পরিবর্তন তোমার আসছে। আমার মনে হয় এর সঙ্গে রপ্ত করার জন্যে তোমাদের কিন্তু মহারাজ যেটা প্রথম বলে গেছেন, অধ্যাবসায় এবং তোমাকে আত্মবিশ্বাস এই জিনিসগুলো রাখা দরকার। এইগুলো সম্বল করে তোমাকে কিন্তু এগোতে হবে। আর একটা কথা আমি বলি যে অনেক বেশি বয়সে আমি জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি শিক্ষা কথাটার মানে কি, শিক্ষা মন্দির, বিদ্যা মন্দির, এসব কথাটার অর্থ কী। একজন মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা শিক্ষা বলতে কি বোঝায়? অনেক তো শিক্ষা সম্বন্ধে অনেক ডেফিনেশন শুনেছি, আপনি শিক্ষা বলতে কি বোঝায় আমাকে একটুখানি বলুন। তিনি আমায় একটা কথার অর্থে বলেছিলেন যে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যা তোমার মনের জানলাগুলোকে খুলে দেয়। তোমার মনে যে সব উইন্ডো আছে সেই উইন্ডোগুলোকে খুলে দেবে যাতে তুমি ভালো মন্দ বিচার করতে পারবে। এই জিনিসটা যদি কারোর মধ্যে শিক্ষা হিসাবে না প্রবেশ করে তাহলে কিন্তু সে বাজ বিচার করতে পারবে না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা সে বিচার করতে পারবে না। আমাদের প্রথম যে বক্তা আমাদের এমএলএ কি বলে গেলেন, উনি বলে গেলেন যে আজকে সবই হচ্ছে, বিদ্যাশিক্ষা সব আয়োজন হচ্ছে, কিন্তু মানুষ তৈরি হচ্ছে না। তার কারণ কি, একজন মানুষের মধ্যে শিক্ষা থাকলেও তার মধ্যে মানবিক গুণ যেগুলো আছে সেই মানবিক গুণগুলোর কোনো বিকাশ নেই। সুতরাং আমি বলবো যে এইখানকার যারা শিশুরা আছো, যারা পড়াশোনা করছো, তারা আরও ভালো করে পড়াশোনা করো এবং শিক্ষার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলোর সঙ্গে তোমাদের দিদিমণিরা অবহিত করবে। এবং অ্যাকচুয়ালি তোমাকে এই সময়টাই তোমার যা কিছু গড়ার সময়, তোমাকে কেরিয়ার গড়ার সময়, এই সময়টাই তোমাকে অতিবাহিত করতে হবে। পরবর্তীকালে তোমার যখন বয়স হয়ে যাবে তখন যদি তুমি চেষ্টা করো যে আমি আমার কেরিয়ার তৈরি করব বা আমার আমার অন্য কোনো একটা লাইনে আমি যাব, তখন কিন্তু এই সবের দিকে তোমার কিন্তু তুমি আর তৈরি করতে পারবে না। ছোটোবেলা থেকে যে জিনিসটা রপ্ত করবে সেটা বড় পর্যন্তই তোমার রপ্ত হয়ে যায়। আমি তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই স্কুলে যে দিদিমণি আছেন, প্রধান শিক্ষিকা আছেন এবং অন্যান্য মাননীয় যারা শিক্ষক শিক্ষিকাগণ আছেন এবং অভিভাবক যারা আছে, তাদের প্রত্যেককে এই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখতে বলছি ভালো করে, যাতে এখানে পড়াশোনার মানটা যাতে উন্নয়ন হয়। সেই মান উন্নয়নের জন্য সবাই মিলে এগিয়ে আসতে হবে। যদি আমার কলেজের কিছু দরকার হয়, আমাদের ইউজিসি কোর্সে এখন বলে দিয়েছে যে স্কুলের যদি কোনো দরকার হয় তাহলে আমরা স্কুলকেও সাহায্য করতে পারি। যদি কোনো আপনাদের অসুবিধা হয় তাহলে আমার কলেজেও আপনারা আসতে পারেন, আমি সাহায্য করব যথাসম্ভব। আমি এই যে 75 বছর পূর্তি উপলক্ষে রাধারানী বিদ্যা মন্দিরের একটা সাফল্য কামনা করছি এবং এটা খুব ভালোভাবে হবে সেই কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ উদ্যোক্তাদের যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ। ভালো থাকবেন স্যার, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে মাননীয় অধ্যক্ষ মহাশয়, দ্বিতীয় হয়েছে অঙ্কিতা ঘোষ। দ্বিতীয় অঙ্কিতা ঘোষ। প্রাইজটা দিয়েছেন অরুণা বিশ্বাস মহাশয়া, আমাদের প্রাক্তন শিক্ষিকা, স্বর্গীয়া যতীন্দ্রনাথ বিশ্বাসের নামে, স্বর্গীয় যতীন্দ্রনাথ বিশ্বাসের নামে এই প্রাইজটা দিয়েছেন। তৃতীয় হয়েছে সম্পূর্ণা দাস। তৃতীয় হয়েছেন সম্পূর্ণা দাস।
প্রাইজটা দিয়েছেন অলোক মিত্র মহাশয়। প্রাইজটা দিয়েছেন স্বর্গীয় অমিয় মিত্র স্মৃতির উদ্দেশ্যে। অলোক মিত্র মহাশয় দিয়েছে অমিয় মিত্র স্মৃতির উদ্দেশ্যে। আপাতত অষ্টম শ্রেণীর প্রাইজটা দিয়ে